আচ্ছা, তো সবাই হচ্ছে নিজেদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গতকালকের ক্লাসটা ছিল জুওলজি অ্যান্টিবয়োটিক কোর্সের ক্লাস, 11 নম্বর লেকচার, যেটা হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া নিয়ে। সো সেটা গতকালকে রাত্রে নিতে পারি নাই বিদ্যুৎ বিভ্রাটের জন্য। সো এটা হচ্ছে আজকে নিচ্ছি, এবং আজকে রাত্রে জুওলজি অ্যান্টিবডির কোনো ক্লাস নাই। আমরা হচ্ছে আজকে রাত্রে গাইডলাইনের একটা ক্লাস নিয়ে আসতেছি। মানে গাইডলাইনের একটা লাইভ থাকবে, সেখানে তানভীর তাসওয়ার থাকবে আমাদের সাথে, যে ঢাকা মেডিকেল 93 মানে মেডিকেল এডমিশনে যে 93তম হয়েছিল 2019-20 সেশনে। সো তাকে নিয়ে আসবো আমরা আজকে রাত্রে 10টায়। সো আজকে রাত্রে 10টার যে লাইভটা আছে সেটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সবাই থাকার চেষ্টা করবা সেই গাইডলাইন ভিডিওতে। অ্যান্টিবডি কোর্সের ক্লাস ইনশাল্লাহ আমরা হচ্ছে আর মনে হয় যে আর 2-3টা ক্লাসের মাধ্যমে আমরা যে আমাদের অ্যান্টিবডি কোর্সের যে ফার্স্ট সাইকেলের যে কথাটা ছিল, যে ফার্স্ট সাইকেলে আমরা জুওলজির হাফ বই শেষ করাবো, সেকেন্ড সাইকেলে আমরা বাকি হাফ শেষ করাবো। তো সেই ফার্স্ট হাফ মনে হয় আর 2-3টা ক্লাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো, ঠিক আছে? তো তোমাদের শ্বসন এবং শ্বাসক্রিয়ার তোমাদের দাগানো বই দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? দাগানো বইয়ের ছবি দিয়ে দেওয়া হয়েছে। দাগানো বইয়ের ছবিটা তোমরা সেভ করে নেবে, এবং এটা একেবারে লেটেস্ট এডিশান থেকে দেওয়া হয়েছে। সো এটা যেহেতু একেবারে লেটেস্ট এডিশান থেকে দেওয়া হয়েছে, সো এটা তোমাদের কাজে লাগবে, এবং তোমরা হচ্ছে এটা করে নিবা। আমি যেভাবে দাগাই দিচ্ছি সেভাবে হচ্ছে তোমরা সেটাকে দাগাই নিবা, ঠিক আছে? ওকে, তো আমরা যাই যে শ্বসন থেকে মেডিকেল এডমিশনের কী কী আসতে পারে এবং আমাদের কী কী পড়তে হবে। আগে থেকে বলিনি, এটা একাডেমিক ক্লাস না। সো অনেক কিছুই শর্টকাটে পড়ানো হবে, জাস্ট এডমিশনের পড়াশোনাটা গুছায় দেওয়ার জন্য, ঠিক আছে? যেহেতু এটা 21 বেস্ট ডেডিকেটেড ক্লাস, সো আমি বিলিভ করি তোমাদের এটা সম্পর্কে বেসিক ভালো আছে। যদি কেউ একাডেমিক ক্লাস করতেছো, সেটার জন্য আমাদের ভিন্ন কোর্স আছে, একাডেমিক কোর্স, সেই কোর্সে ভর্তি হতে পারো। আর 22 ব্যাচের জন্য আমরা কিন্তু আলাদা ডেডিকেটেড প্রি মেডিকেল অ্যাডমিশনের কোর্সের চিন্তাভাবনা করতেছি, যেটা একেবারেই ফ্রি হবে তাদের জন্য। সেইখানে আমরা একাডেমিকের স্টাইলটা আনার ট্রাই করব, কারণ তাদের হয়তো বা অনেক কিছু বোঝার বাকি আছে, ঠিক আছে? ওকে, তো আমরা হিউম্যান ফিজিওলজি, রেসপিরেশন অ্যান্ড ব্রিদিং, চ্যাপ্টারটার নাম আছে মানব শরীর তত্ত্ব, শ্বসন এবং শ্বাসক্রিয়া। সো এটার মধ্যে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া যেটা আছে, সেই প্রক্রিয়াটা আসলে কী প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়ায় তোমার খাদ্যবস্তুর কী ঘটে। শ্বসন প্রক্রিয়া যে বিক্রিয়াটা ঘটে, সেই বিক্রিয়াটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া মানে যেখানে ইলেকট্রনের কি হয়, তোমার আদান প্রদান হয়, ট্রান্সফার হয়। সো সেইখানে আমাদের যে খাদ্যবস্তুটা থাকে, সেইখানে আমাদের যে খাদ্যবস্তুটা থাকে, সেই খাদ্যবস্তুটা তোমার হচ্ছে জারিত হয়। খাদ্যবস্তুটা কি হয়? জারিত হয়। এখন কিসের মাধ্যমে জারিত হয়? সেটা হচ্ছে অক্সিজেনের মাধ্যমে। খেয়াল করো, জারণ বিজারণের যদি পুরনো সংজ্ঞার দিকে আমরা যাই, পুরনো ডেফিনেশনের দিকে যাই, তাহলে জারণের ডেফিনেশন হচ্ছে অক্সিজেন বা এরকম তড়িৎ ঋণাত্মক কোনো কিছুর সাথে যদি সংযোগ ঘটে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ। সো নর্মালি দেখো, এখানে গ্লুকোজ থাকে C6H12O6, তার সাথে এখানে হচ্ছে তোমার অক্সিজেন সংযুক্ত হচ্ছে। তার মানে কি, এটার সাথে তড়িৎ ঋণাত্মক কোনো মৌল বা অক্সিজেন জাতীয় কোনো মৌল বা অক্সিজেন সংযুক্ত হচ্ছে। সো সেহেতু এটা একটা কী বিক্রিয়া, এখানে গ্লুকোজের কি হচ্ছে? জারণ ঘটতেছে। সেই জন্য গ্লুকোজ কি হচ্ছে? জারিত হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি খাদ্যবস্তু কি হয়? জারিত হয়। খাদ্যবস্তুর কি ঘটে? জারণ ঘটে। কিন্তু খাদ্যবস্তু কি হিসেবে কাজ করে? সে বিজারক হিসেবে কাজ করে। তোমরা জানো জারণ, বিজারক, জারিত। তো সেই কনসেপ্ট থেকে আমি বললাম যে খাদ্যবস্তু এখানে বিজারক হিসেবে কাজ করতেছে, খাদ্যবস্তুর জারণ ঘটতেছে, সেই জন্য খাদ্যবস্তু জারিত হচ্ছে। কিন্তু খাদ্যবস্তু কি করতেছে? সে বিজারক হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাও শ্বসনের ডেফিনেশন থেকে এতটুকুই জিনিস জানাইয়া, এবং এখানে কি হয়, আলটিমেটলি খাদ্যের মধ্যে যে রাসায়নিক শক্তিটা থাকে বা স্থিতিশক্তিটা থাকে, সেটা মানুষের তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এতটুকু জিনিস তোমরা জানবা, ওকে? তারপরে আমরা যাব যে মানুষের শ্বসন অঙ্গ। তোমাকে ধরো যে মেডিকেল এডমিশনে একটা কোশ্চেন আসলো, মানুষের শ্বসন অঙ্গ কোনটি? এক কথায় ফুসফুস। এখানে যদি তোমার ট্রাকিয়া থাকে, অন্য কিছু থাকে, সেগুলোতে কেউ আনবে না। জাস্ট মানুষের শ্বসন অঙ্গ কি? এক কথায়
ফুসফুস। ঠিক আছে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে মানুষের যে শ্বসন যে পুরা তন্ত্রটা ডেভেলপ করছে সে পুরা তন্ত্রটা নিয়ে আলোচনা করব। ধরো এটা হচ্ছে একজন মানুষের মুখ, ওকে, ওকে, তো এটা হচ্ছে একজন মানুষের মুখ। এখন খেয়াল করো এটা হচ্ছে তার চোখ। তো মানুষের যে শ্বসন যে ইয়াটা আছে, মানুষের যে শ্বসন যে প্রক্রিয়াটা, সেই শ্বসন প্রক্রিয়াটা এক্স্যাক্টলি শুরু হয়, সেই শ্বসন প্রক্রিয়াটা এক্স্যাক্টলি শুরু হয় তোমার সম্মুখ নাসারন্ধ্র থেকে। সম্মুখ নাসারন্ধ্রটা হচ্ছে এই যে দেখো মুখ গহ্বর যেটা আছে সেই মুখ গহ্বরের উপরে সম্মুখ নাসারন্ধ্র। এবং সম্মুখ নাসারন্ধ্র হচ্ছে মানুষের শ্বসনতন্ত্রের প্রথম পথ। সম্মুখ নাসারন্ধ্র কি? মানুষের শ্বসনতন্ত্রের প্রথম পথ। আমরা যে নাসারন্ধ্রটা দেখি সেই নাসারন্ধ্রটা এক্স্যাক্টলি একটা রন্ধ্র না, সেটার মাঝখানে একটা সেপ্টাম বা ব্যবধায়ক আসছে, যেটা সেই একটা ছিদ্রকে দুইটা ছিদ্র বানায় দিছে। জিনিসটা দেখার জন্য আমরা একজন মানুষকে শোয়ায় দেবো এবং তার যে নাকটা আছে সেই নাকটা দেখার ট্রাই করবো। অর্থাৎ ধরো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, খেয়াল করো, ওকে। সো এইটা হচ্ছে মানুষের, দেখো এটা হচ্ছে একটা নাসা ছিদ্র, এটা পুরোটা একটা নাসা ছিদ্র ছিল ইনিশিয়ালি। বাট যেটা হইলো সেটা হচ্ছে এই যে দেখো মাঝখানে একটা সেপ্টাম বা ব্যবধায়ক আসছে। সো মাঝখানের এই সেপ্টাম বা ব্যবধায়কটা কি করছে, দুইটা নাসারন্ধ্রের উৎপত্তি ঘটাইছে। এবং একটা জিনিস খেয়াল করো, ধরো তুমি এদিকে ঢুকে গেলা, তোমাকে আমি এদিকে ঢুকাই দিলাম, ঠিক আছে, তুমি ঢুকে গিয়ে ড্যান্স করতেছো। তো এই যে তুমি যখন এই নাসা ছিদ্রের ভিতর দিয়ে ঢুকে গেলে তখন খেয়াল করো তুমি যেই সারফেসে পা দিছো বা ব্যবধায়ক ছাড়া তার চারপাশের যেই ইয়াটা, চারপাশের যে কন্ডিশনটা বা চারপাশের যে ব্যবস্থাগুলো, সেই চারপাশের ব্যবস্থাগুলোকে সবগুলোকে মেলায় বলা হয় ভেস্টিবিউল। অর্থাৎ ভেস্টিবিউল কি? ভেস্টিবিউল হচ্ছে তুমি যখন সেই সম্মুখ নাসারন্ধ্রের ভিতরে ঢুকে গেলা, সম্মুখ নাসারন্ধ্রের ভিতরে ঢুকে যাওয়ার পরে তুমি চারপাশে তুমি যা পাচ্ছ, পুরো একটা কেভিটির মতো পাচ্ছ বা পুরো একটা রুম পাচ্ছ। ধরো তুমি ভিতরে ঢুকলা, ভিতরে ঢোকার পরে তুমি একটা রুম পাচ্ছ, সো সেই রুমটাকে বলা হবে ভেস্টিবিউল। ঠিক আছে, ভেস্টিবিউলে কি থাকে এক্স্যাক্টলি? ভেস্টিবিউলে এরকম লুম থাকে, যে লুমগুলার মধ্যে মানুষ যখন শ্বাস প্রশ্বাস নেয় তখন যে ধুলাবালি আছে সেই ধুলাবালিগুলো আটকে যায়, অর্থাৎ এটা ছাঁকনির মতো কাজ করতেছে। সো এটা মেডিকেল এডমিশনে আসতে পারে যে কোনটি ছাঁকনির মতো কাজ করে। ভেস্টিবিউল, অ্যাকচুয়ালি ভেস্টিবিউলের মধ্যে যে লোমগুলা থাকে সেই লোমগুলা ছাঁকনির মতো কাজ করে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে ভিতরের দিকে যখন তুমি যাবা তখন দেখো গহ্বরে যাচ্ছ তুমি, তাই না? সেটাকে বলা হয় নাসা গহ্বর। এবং এই যে যে ভিতরের দিকে যখন আরেকটু ভিতরের দিকে যাবা, নাসা গহ্বরের ভিতরের দিকে তোমার এই জায়গাগুলোতে তোমার অলফেক্টরি কোষ থাকবে, যেগুলো আমাদের ঘ্রাণ নেওয়ার জন্যে দায়ী। অলফেক্টরি কোষ থাকবে। এবং তুমি যদি এইটার পিছন দিকে ঝাঁপ দেও, ধরো তুমি এই গহ্বরটার ভিতরে ঢুকলা, ঢোকার পরে তুমি যেটা করলা পিছন দিয়ে ঝাঁপ দিলা, সো দেখো এদেরকে বলা হয় সম্মুখ নাসা ছিদ্র। সম্মুখ নাসা ছিদ্রের পরে তুমি ঢুকে গেলা ভেস্টিবিউলে, ভেস্টিবিউলের পরে তুমি চলে গেলা নাসা গহ্বরে। এইটা থেকে যদি দেখো পিছন দিকেও দুইটা ছিদ্র আছে, দুইটা পথ দিয়ে তুমি লাফ দিতে পারবা। ঠিক আছে, সো পিছন দিকেও কি আছে, দুইটা ছিদ্র আছে। সেই পিছন দিকের যে দুইটা ছিদ্র আছে তাদেরকে বলা হয় পশ্চাৎ নাসা ছিদ্র, পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা বা কোয়ানি। ঠিক আছে, কোয়ানি বা পশ্চাৎ নাসা ছিদ্র, এতটুকু জিনিস মাথায় রাখা লাগবে, কারণ তোমার পরীক্ষায় আসতে পারে যে কোয়ানি কাকে বলে বা নিচের কোনটিকে কোয়ানি বলা হয়। তাহলে সেটা হচ্ছে কি, পশ্চাৎ নাসা ছিদ্র। তাহলে পশ্চাৎ নাসা ছিদ্রের পরে তুমি যদি ঝাঁপ দেও তাহলে তুমি এক্স্যাক্টলি কোন জায়গায় পড়বা সেটা আমাদের দেখা উচিত। সেটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে মুখছিদ্র। মুখছিদ্রের উপরে এদিকে হচ্ছে আমাদের উপরের চোয়াল, যেটাকে আমরা বলি মেক্সিলা। এটাকে আমরা কি বলি, মেক্সিলা। এবং উপরের চোয়ালের নিচ দিকে এরকম দাঁত আছে, তাই না? উপরের চোয়ালের নিচ দিকে এরকম দাঁত আছে। উপরের চোয়াল মেক্সিলার পিছন দিকে এই দিকে দুইটা বোনস আছে, দুইটা হাড় আছে,
যে দুইটা হাড়কে বলা হয় প্যালেটাইন বোনস, কারণ এগুলো প্লেটের মতো। তুমি এক্স্যাক্টলি যখন সম্মুখ নাসারন্ধ্র দিয়ে তুমি যখন ঢুকছিলা, সম্মুখ নাসারন্ধ্র দিয়ে ঢুকার পরে তুমি এইদিকে মেক্সিলার উপরে এসে দাঁড়াইছিলে এক্স্যাক্টলি। এবং তুমি যদি এই পিছন দিকে আসতেছো তাহলে এটা হচ্ছে নাসা গহ্বর, পুরোটাই নাসা গহ্বর এক্স্যাক্টলি। তুমি এটার পিছন দিকে এসে প্যালাটাইন বোনসের উপর দাঁড়াইতে পারো, অ্যান্ড আলটিমেটলি এই প্যালাটাইন বোনসের পরে এই জায়গাটাতে তুমি একটা না এক্স্যাক্টলি দুইটা ছিদ্র পাবা। সো এই জায়গাটাতে তুমি যেই দুইটা ছিদ্র পাচ্ছ সেটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। অর্থাৎ এক্স্যাক্টলি তুমি এই জায়গা দিয়ে ঢোকার পরে তুমি এইখানে মেক্সিলার উপর দাঁড়াইলা, দেন আস্তে আস্তে প্যালাটাইন বোনসের উপর দাঁড়াইলা, দেন পশ্চাৎ নাসা ছিদ্র দিয়ে তুমি চলে আসলা এই জায়গাটাতে। এখন এই জায়গাটার নাম কি সেটা আমি বলি, সেটা হচ্ছে তুমি এই পশ্চাৎ নাসা ছিদ্র দিয়ে যখন বের হয়ে পড়বা তখন তুমি আসতেছো ঠিক এই জায়গাটাতে। এইটাকে বলা হয় নাসা গ্লোবিল বা নেজোফেরিংস, এই এরিয়াটাকে। আবার তুমি যখন খাবার খাচ্ছ তখন মুখ গহ্বর দিয়ে যে খাবারটা আসতেছে সেই খাবারটা চলে আসতেছে হচ্ছে এই জায়গাতে। তো এই জায়গাটাকে বলা হয় মুখ গলবিল। তো এই দেখো তুমি যে খাবারটা খাচ্ছ সেটা আসতেছে এইখানে, এবং তুমি যে বাতাসটা নিচ্ছ সেটাও আসতেছে এইখানে। এটা একটা কমন কেভিটিতে চলে আসতেছে, একটা কমন জায়গায় চলে আসতেছে। সেই কমন জায়গাটাকেই বলা হয় এক্স্যাক্টলি গলবিল। কমন জায়গাটাকে কি বলা হয়? গলবিল। এবং এইটাই দেখো, এটা কিন্তু সেন্স করে। তুমি যখন বিষম খাও, পানি খাইতে নিছো, তোমার কথা তোমার প্রেমিকা মনে করছে, তো তোমার প্রেমিকা যখন মনে করছে তখন হঠাৎ করে পানি এমন কি হয়েছে, তোমার পানি খাইছো এই দিক দিয়ে, কিন্তু নাক দিয়ে পানি বের হয়েছে। কীভাবে বের হয়েছে? এই যে দেখো, এই দিক দিয়ে পানিটা গেল, গলবিলে আসলো, পশ্চাৎ নাসা ছিদ্র দিয়ে উপরে উঠে সুন্দর করে এই দিক দিয়ে গিয়ে সম্মুখ নাসা ছিদ্র দিয়ে বের হয়ে পড়ছে। এখন এটা সবসময় ঘটে না। কেন ঘটে না? কারণ এই যে পশ্চাৎ নাসা ছিদ্র আছে, সেই পশ্চাৎ নাসা ছিদ্রকে ঢেকে রাখার জন্য এদিকে একটা আলজিহবা থাকে। আলজিহবা, এটাকে বলা হয় ইউভুলা। আলজিহবার ইংলিশ হচ্ছে ইউভুলা। তো যখনই তুমি পানি খাইতে যাও বা যখনই কোনো খাবার খাইতে যাও তখন এই ইউভুলা কি করে? পিছন দিকে প্রেস করে। পিছন দিকে প্রেস করে সে যেটা করে সেটা হচ্ছে এই যে নাসা ছিদ্র আছে, পশ্চাৎ যে নাসা ছিদ্র আছে, সেই পশ্চাৎ নাসা ছিদ্রকে বন্ধ করে দেয়, যেন তুমি যে খাবারটা খাচ্ছ সেটা যেন ব্যাক না করে সম্মুখ নাসা ছিদ্র দিয়ে বের না হইতে পারে। এটা যেন ব্যাক না করে সম্মুখ নাসা ছিদ্র দিয়ে যেন বের না হইতে পারে। সবাই বুঝতেছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, তারপরে আমরা যেটা আসলাম সেটা হচ্ছে আমরা এই যে সামনের দিকে, গলার এই জায়গায় সামনের দিকে আমরা এরকম শ্বাসনালী দেখতে পারবো। এক্স্যাক্টলি শ্বাসনালীর উপরের দিকে যেটা হয়েছে, আচ্ছা আমি আগে বলি, ইন জেনারেল কনসেপ্টটা বলি, সেটা হচ্ছে গলার উপরের দিকে এরকম শ্বাসনালী দেখতে পারবা, এবং গলার পিছন দিকে এই জায়গায় থাকবে হচ্ছে খাদ্যনালী, যেটা আলটিমেটলি কে পাকস্থলী হয়েছে। আর এই শ্বাসনালী থেকে আলটিমেটলি শ্বাসনালীটাকে বলা হচ্ছে ট্রাকিয়া। তো এই যে এখানে শ্বাসনালী শুরুর আগে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে এরকম একটা সাউন্ড বক্স আছে। এটা অ্যাকচুয়ালি একটা সাউন্ড বক্স, যেটা থেকে আমাদের সাউন্ড প্রোডাকশন হয়। এটাকে এক্স্যাক্টলি ইংলিশে বলা হয়েছে তোমার লেরিংস। এটাকে বলা হয়েছে লেরিংস, বা বাংলায় বলতে গেলে স্বরযন্ত্র। আমরা যে কথা বলি সেই কথার যে মেইন সাউন্ড, একেবারে যে মৌলিক সাউন্ড, যেমন ধরো যে ও, এই যে মৌলিক সাউন্ডটা, সেই মৌলিক সাউন্ডটা তৈরি করার জন্য দায়ী হচ্ছে এই বক্সটা। ঠিক আছে? তো এটাকে বলা হয়েছে স্বরযন্ত্র। স্বরযন্ত্র অনেকগুলো তরুণাস্থি দিয়ে গঠিত, তার মধ্যে তার মধ্যে একটা তরুণাস্থি যেটাকে বলা হয় থাইরয়েড তরুণাস্থি, এটা ছেলেদের এখানে তোমার একটু বড় হয়ে যায়। তো ছেলেদের এখানে বড় হয়ে যাওয়ার কারণে হয় কি, ছেলেদের অনেক সময় এটা গলার এই দিক দিয়ে তুমি ফিল করতে পারবা। অনেক ছেলের এটা, আমারও মনে হয় যে ফিল করা যায়। ছেলেদের এই ক্ষেত্রে যে থাইরয়েড তরুণাস্থিটা থাকে, সেই থাইরয়েড তরুণাস্থি কী হয়,
তোমার একটু সামনের দিকে বাড়ানো অবস্থায় থাকে, সো যেই কারণে বাইরের দিক থেকে ফিল করা যায়, এবং এইটাকে বলা হয় অ্যাডামস আপেল। অ্যাডামস আপেল, ঠিক আছে। এইটা ছেলেদের ক্ষেত্রে নর্মালি কী হয়ে যায়, তোমার সামনের দিকে বের হওয়া থাকে। আমি হাসতেছি সেটার কারণ হচ্ছে আমি যখন ক্লাসে পড়তেছিলাম ইন্টারে, তখন এক স্টুডেন্টে কোয়েশ্চেন করছে যে স্যার কেন ছেলেদেরটাই বের হয়ে থাকে এই অ্যাডামস আপেলটা, অ্যাডামস না, এটা আদমস আপেল, আদম বলতে পারো, ঠিক আছে, তো মেয়েদের ক্ষেত্রে কেন হয় না? তো স্যার বলতেছিলেন এইটা বের হয়ে আসে দেখায় মানে কি বলে যে, মানে এইটাকে তখন তো এইভাবে চিত্রকে দেখায় না, তখন এটা বোঝা যাচ্ছিল যে একটা বাধার মতো, যে এইখানে পেটের মধ্যে যে কথাগুলো থাকে সে কথাগুলো বের হয়ে আসতে পারে না, আর মেয়েদের পেটের মধ্যে যা কথা থাকে সব বের হয়ে আসা পড়ে, অর্থাৎ এটা আর বাধা দিতে পারে না, এটা বাড়তি থাকে না, সেই কারণে বাধা দিতে পারে না। সো মেয়েদের পেটের ভিতরে যা কথা আছে সব বের হয়ে চলে আসে, আর ছেলেদের বের হয়ে আসে না, এই কারণে এটা হচ্ছে ওইরকম টাইপের একটা আনসার দিয়েছিলেন আর কি। তো এই কারণে আমি হাসতেছি। ওকে, তো এটাকে বলা হচ্ছে তোমার আদমস আপেল বা অ্যাডামস আপেল, ঠিক আছে। ওকে, তো তারপরে এই ষড়যন্ত্রের উপরে, ষড়যন্ত্রের দিকে তোমার দুইটা এরকম ভোকাল কর্ড আছে, যেগুলাতে অ্যাকচুয়ালি এরকমভাবে সাউন্ড প্রোডাকশন হয়। আচ্ছা, ভোকাল কর্ডের এই, তাহলে এই যে ওপেনিং, এখানে একটা ওপেনিং আছে দেখতে পাচ্ছি, এই ওপেনিংয়েরটাকে ঢেকে রাখার জন্য এদিকে একটা ঢাকনা আছে, যে ঢাকনাটাকে বলা হয় ইপিগ্লোটিস। এই ঢাকনাটা হচ্ছে ইপিগ্লোটিস। যখন খাবার আসে তখন যেটা হয়, খাবারের প্রেসে এটা ইপিগ্লোটিস বন্ধ হয়ে যায়, এই যেই তোমার ইউভুলা আছে সেই ইউভুলা এটাকে বন্ধ করে দেয়, আলটিমেটলি খাবারটা খাদ্যনালীতে যায়। এখন এই যে ট্রাকিয়া, সেই ট্রাকিয়া কি করে, তোমার নিচে যাইতে থাকে, এবং ট্রাকিয়া একটা টাইমে গিয়ে, ট্রাকিয়া হচ্ছে তোমার সি আকৃতির তরুণাস্থি দ্বারা গঠিত। কি আকৃতির? সি আকৃতির। একটু মাথায় রাখো, মানুষের যে ট্রাকিয়া আছে, মানুষের যে শ্বাসনালী আছে, সে মানুষের শ্বাসনালী সি আকৃতির তরুণাস্থি দ্বারা গঠিত, কিন্তু ঘাসফড়িংয়ের শ্বাসনালী রিং আকৃতির তরুণাস্থি দ্বারা গঠিত। অর্থাৎ মানুষের যে তরুণাস্থিগুলো, সেই তরুণাস্থিগুলো কমপ্লিট না, ইনকমপ্লিট। ঘাসফড়িংয়ের যে তরুণাস্থি, সেই ঘাসফড়িংয়ের তরুণাস্থি কমপ্লিট। তাহলে ঘাসফড়িংয়ের যে শ্বাসনালী আছে, সেই শ্বাসনালীর তরুণাস্থি কি আকৃতির? রিং শেপড বা রিং আকৃতির। মানুষের যে তরুণাস্থি আছে, সেই মানুষের তরুণাস্থি হচ্ছে সি আকৃতির। এবং এটা যখন এই শ্বাসনালী বা ট্রাকিয়া যখন ফিফথ থোরাসিক ভার্টিব্রাল লেভেলে যায়, তখন গিয়ে সেটা হচ্ছে তোমার দুই ভাগে ভাগ হয়ে যায়, এক যেগুলোকে বলা হয়েছে তোমার ব্রঙ্কাস, যেগুলোকে বলা হয় কি? ব্রঙ্কাস। আমি এটাকে এই জায়গায় আঁকা ট্রাই করি। আচ্ছা, তো এই ব্রঙ্কাসগুলা কি করে খেয়াল করো। আমাদের এই দিকে হচ্ছে ধরো তোমার লেফট ফুসফুস, লেফট লাংস। সো লেফট লাংস হচ্ছে তোমার, এটা হচ্ছে লেফট লাংস, আর এখানে আছে ধরো রাইট লাংস। এটা হচ্ছে রাইট লাংস। এবং এইখানে যে রাইট যে লাংসটা আছে, সেই রাইট লাংসটা হচ্ছে তোমার তিন খণ্ডে বিভক্ত, অর্থাৎ এটা এরকম তিনটা খণ্ড থাকে, একটা, দেন ধরো যে দুইটা, তিনটা। আর যে লেফট লাংস যেটা আছে সেটা দুইটা খণ্ডে বিভক্ত। এবং এই যে প্রত্যেকটা খণ্ড, খুব ভালোভাবে খেয়াল করো, এই যে প্রত্যেকটা খণ্ড, সেই প্রত্যেকটা খণ্ডকে বলা হয় লোব। সবাই ভালোভাবে চিন্তা করো, এই প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয়? লোব, ঠিক আছে। প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয়? লোব। তো এই যে ট্রাকিয়াগুলো যেগুলো আসে, সেই ট্রাকিয়াগুলো আইসা কি করে তোমার, এগুলো হচ্ছে ট্রাকিয়া বা ট্রাকিয়া, সরি ট্রাকিয়ার পরে ব্রঙ্কাস, সরি এগুলো হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। খেয়াল করো, প্রাইমারি ব্রঙ্কাস আইসা কি করে, এখানে তোমার এরা হচ্ছে তিনটা ভাগে ভাগ হয়, তিনটা ভাগে ভাগ হয়। তিনটা ভাগে ভাগ হয়, এটা হচ্ছে ডান যেটা আছে সেই ডানটা। তিনটা ভাগে ভাগ হয়ে তিনটা চলে যায়, তিনটা যে ফুসফুস আছে সেই তিনটা ফুসফুস, মানে তিনটা খণ্ডে, ফুসফুসের তিনটা খণ্ডে, অর্থাৎ লোবে।
আর এখানে যেই তোমার ব্রঙ্কাসটা আসছে সেই ব্রঙ্কাসটা ভাগ হয়ে যায় দুইটা ভাগে, এটা চলে যায় দুইটা লোবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে তোমার, তাহলে এগুলো হচ্ছে তোমার, একটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, খেয়াল করো এইটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, ঠিক আছে, এরা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। এই প্রাইমারি ব্রঙ্কাস আইসা কি হলো তোমার, প্রাইমারি ব্রঙ্কাস আইসা প্রত্যেকটা লোবের জন্য আবার ডিভাইডেড হলো। এগুলাকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাস অথবা লোবার ব্রঙ্কাস, ঠিক আছে, কারণ এগুলা লোবে ঢুকছে। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা পাচ্ছি ট্রাকিয়া। ট্রাকিয়া নিচে আসার পর দুই ভাগে ভাগ হয়ে গেছে, সেই দুই ভাগে ভাগ হওয়া যে ব্রঙ্কাসগুলো সেটাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। তাহলে ভাই এটাও প্রাইমারি ব্রঙ্কাস, এটাও আমার প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস তারপরে প্রত্যেকটা লোবে ঢোকার জন্য আবার একটা করে ভাগ হয়েছে, তারা একটা করে তারা শাখা দিছে। সেই ব্রঙ্কাসগুলোকে বলা হয় তোমার কি সেকেন্ডারি ব্রঙ্কাস অথবা লোবার ব্রঙ্কাস। এখন আমাদের যে ফুসফুস আছে সেই ফুসফুস এক্স্যাক্টলি ইনিশিয়ালি তিনটা লোভে বিভক্ত। এই প্রতিটা লোভ আবার বিভিন্ন সেগমেন্টে বিভক্ত। অর্থাৎ আমরা যদি এই রাইট যে লাংসটা আছে সেটাকে যদি চিন্তা করি, তখন আমরা রাইট লাংসে এরকম 1 2 3 দেন 4 5 6 7 8 9 10 এরকম আমরা আরও 10টা ভিতরে সেগমেন্ট পাব। তার মানে ফার্স্টে আমাদের লাংস 3টা খণ্ডে বিভক্ত রাইটের ক্ষেত্রে। এই লাংস 3টা খণ্ডে বিভক্ত, সে 3টা খণ্ডে বিভক্ত, প্রতিটা খণ্ডকে বলা হয় লোব। এই লোবগুলো আবার বিভিন্ন সেগমেন্টে গঠিত। সেই সেগমেন্টগুলোকে বলা হয়, সেই সেগমেন্টগুলোকে কি বলা হয়, সেই সেগমেন্ট থাকে রাইট লাংসে থাকে হচ্ছে 10টা সেগমেন্ট, লেফট লাংসে থাকে হচ্ছে তোমার 8টা সেগমেন্ট। অর্থাৎ ধরো এখানে 4টা, ধরো এখানে 4টা, এরকম 8টা সেগমেন্ট থাকে। 1 2 3 4 5 6 7 8। তাহলে রাইটে থাকতেছে 10টা, লেফটে থাকতেছে কয়টা, তোমার 8টা। এবং এই যে ট্রাকিয়াগুলো আছে সেই ট্রাকিয়াগুলো কি করে, তখন এই যে সেগমেন্ট আছে প্রতিটা সেগমেন্টে যাওয়ার জন্য ভাগ হয়। প্রতিটা সেগমেন্ট যেন একটা করে পাই, এখানে একটা থাকে, এখানে চলে আসে। ঠিক এইখানের যে এটা আছে এটাও এরকমভাবে ভাগ হয়, উপরে একটা এরকমভাবে যায়, এখানে আসে, আর একটা এখানে থাকে। আবার এইটাও এখানে ভাগ হয়, একটা এখানে থাকে, একটা এখানে যায়, দেন একটা এখানে আসে, এখানে আসে, দেন এখান থেকে দেন আর একটা এরকম, একটা এখানে থেকে যায়, আর একটা এখানে যায়। ইভেন এখানে সেম কাহিনীটাই হয়। এখানে যেটা থাকে সেটা হচ্ছে তোমার এরকমভাবে একটা যায়, এরকমভাবে আসে এখানে, দেন এরকমভাবে এখানে যায়। ইভেন এইখানেও ঠিক এরকম, এখানে যায়, দেন এখানে যায়, এখানে যায়। তার মানে খেয়াল করো কি হলো, এই যে ট্রাকিয়াগুলো যেগুলো ঢুকছিল সেই ট্রাকিয়াগুলো আবার বিভক্ত হইলো, এবং আবার বিভক্ত হয়ে প্রতিটা একটা করে সেগমেন্টে ঢুকে গেছে। এবং এই যে প্রতিটা একটা করে সেগমেন্টে ঢুকে গেছে সেটাকে বলা হয়েছে তোমার সেগমেন্টাল ব্রঙ্কাস অথবা টার্সিয়ারি ব্রঙ্কাস। টার্সিয়ারি ব্রঙ্কাস মানে যে একেবারে শেষ লেভেলের ব্রঙ্কাস, ঠিক আছে, এগুলাকে বলা হয় তোমার কি টার্সিয়ারি ব্রঙ্কাস। এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা, টার্সিয়ারি ব্রঙ্কাস। এটাকে যদি আমরা উল্টায় দিই তখন একটা বৃক্ষের মতো মনে হয়, একটা ট্রিয়ের মতো মনে হয়, যে একটা ট্রি আসছে। খেয়াল করো, এটাকে উল্টায় দিলাম, একটা ট্রি আসছে, ট্রিটা সেই ইনিশিয়ালি 2টা ভাগে ভাগ হয়েছে, দেন সেই 2টা ভাগ আবার এখান দিয়ে 2টা ভাগ হয়েছে, এখান দিয়ে 3টা ভাগ হয়েছে, এখানে 2টা ভাগ হয়েছে, দেন এগুলো আবার বিভক্ত হয়েছে। অর্থাৎ এরা একটা ট্রিয়ের মতো মনে হয়, একটা বৃক্ষের মতো মনে হয়। সেই জন্য এদেরকে অনেক সময় এটাকে উল্টা করে দিলে সেটাকে বলা হয়, অথবা ট্রাকিয়ার যে এই যে সিস্টেমটা, ট্রাকিয়া এসে 2 ভাগে ভাগ হওয়া, ব্রঙ্কাস হওয়া, প্রাইমারি ব্রঙ্কাস হওয়া, সেকেন্ডারি ব্রঙ্কাস হওয়া, টার্সিয়ারি ব্রঙ্কাস হওয়া, এই সিস্টেমটাকে বলা হয় অনেক সময় শ্বসন বৃক্ষ। কি বলা হয়? শ্বসন বৃক্ষ। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও।
এতটুকু বোঝা গেছে কিনা? সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও তো, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি একটু ফ্যানটা একটু ছাড়ি। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি আসতেছি, বুঝছি, আমি দেখছি, আমি আসতেছি, যাও। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারলে তাহলে নেক্সট সেকশনে যাই। সবাই যদি বুঝতে পারো তাহলে নেক্সট সেকশনে যাই। হ্যাঁ, ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তাইলে এখানে কি হয়, ইনিশিয়ালি আমাদের থাকে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। যে প্রাইমারি ব্রঙ্কাস আসার পরে বাইফার্কেটেড হয়, সেটা এটা প্রাইমারি ব্রঙ্কাসের পরে আসে হচ্ছে তারা প্রত্যেকটা লোবে যাওয়ার জন্য ভাগ হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস। প্রত্যেকটা লোবের আবার সেগমেন্ট থাকে, সেই সেগমেন্টগুলোতে আবার প্রত্যেকটা ব্রাঞ্চ যায়, তখন সেগুলোকে বলা হয় টারশারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস। ঠিক আছে, যেটি সেগমেন্ট। ঠিক আছে, তারপরে কি হয়, এই যে সেগমেন্টাল যে ব্রঙ্কাসগুলো গেছে, আমরা এখানের একটু পার্ট আমরা বাইরে নিয়ে দেখব যে এখানে আলটিমেটলি কী কাহিনীটা ঘটে। আমরা একটা সেগমেন্টকে আলাদা করে দেখব। ধরো এটা হচ্ছে একটা সেগমেন্ট, এবং এই সেগমেন্টে এখানে যে টারশিয়ারি যে ব্রঙ্কাস আছে, সেই টারশিয়ারি ব্রঙ্কাস ধরো যে ঢুকলো, টারশিয়ারি ব্রঙ্কাস সেখানে ঢুকলো, এবং টারশিয়ারি ব্রঙ্কাস ঢোকার পরে টারশিয়ারি ব্রঙ্কাসে যে ব্রাঞ্চগুলো দেয়, টারশিয়ারি ব্রঙ্কাসে এখানে তরুণাস্থি আছে, টারশিয়ারি ব্রঙ্কাসে যেই ব্রাঞ্চটা দেয়, দেখো সেগমেন্টে ঢোকার পরে আবার তারা বিভাজিত হচ্ছে। সো এই যে সেগমেন্টে ঢোকার পরে আবার যে তারা বিভাজিত হচ্ছে, তারা যেই ব্রাঞ্চটা দিচ্ছে সেই ব্রাঞ্চগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। এবং একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে ব্রঙ্কিওলে এই যে তরুণাস্থি থাকে না, অর্থাৎ তরুণাস্থি যে সি শেপড যে তরুণাস্থিগুলো থাকে, সেই তরুণাস্থিগুলা টারশিয়ারি ব্রঙ্কাস পর্যন্তই শেষ। টারশিয়ারি ব্রঙ্কাসের পর পর্যন্ত আলটিমেটলি এগুলা এক্সিস্ট করে না। সো তখন চলে আসে হচ্ছে তোমার ব্রঙ্কিওল। বুঝতে পারছো ব্যাপারটা? তখন চলে আসে কি তোমার ব্রঙ্কিওল। ক্লিয়ার? ওকে। তো ব্রঙ্কিওল আস্তে আস্তে যেটা হয় সেটা হচ্ছে তোমার ব্রঙ্কিওল আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল আর একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। তাহলে এটাকে বলা হবে প্রান্তীয় ব্রঙ্কিওল, এটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। শ্বসন ব্রঙ্কিওল কী করে, আয়সা আবার বিভক্ত হয়, তখন তারা এরকমভাবে একটা অ্যালভিউলার একটা নালী থাকে, এই নালীটার পরে তারা হচ্ছে এরকম একটা থলিতে চলে যায়। এই থলিগুলোর মধ্যে অ্যালভিউলাস থাকে, এবং দেখো তাহলে কী হয় এক্স্যাক্টলি চিন্তা করো। এখানে আমার সেগমেন্টাল ব্রঙ্কাস ঢুকলো, সেগমেন্টাল ব্রঙ্কাস ঢুকার পরে সে বিভক্ত হলো, সেটাকে বলা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল। প্রান্তীয় ব্রঙ্কিওলের পরে এটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল। আমি এই এতটুকু জায়গা যদি তরুণাস্থি থাকে না, তারপরে দেখাচ্ছি প্রান্তীয় ব্রঙ্কিওলের পরে এই যে এতটুকু জায়গা শ্বসন ব্রঙ্কিওল। তারপরে এটা হচ্ছে অ্যালভিউলার নালী, অ্যালভিউলার নালীর পরে তার একটা থলিতে চলে আসছে, সেই থলিটা হচ্ছে অ্যালভিউলার থলির পরে তুমি ভিতরে গেলে এই যে গোল শেপটের অ্যালভিউলাস পাবা। গোল শেপটের কী পাবা? অ্যালভিউলাস পাবা। তাহলে খেয়াল করো আমাদের পুরা শ্বসনতন্ত্রের ইয়াটা খেয়াল করো, কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। ফার্স্টে হচ্ছে আমাদের সম্মুখ নাসারন্ধ্র, তারপরে ভেস্টিবিউল, তারপরে নাসা গহ্বর, পশ্চাৎ নাসা ছিদ্র, গলবিল, নাসা গলবিল, মুখ গলবিল, ষড়যন্ত্র বা লেরিংস, তারপরে কি ট্রাকিয়া, তারপরে কি প্রাইমারি ব্রঙ্কাস, তারপরে কি লোবার ব্রঙ্কাস অথবা সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাসের পরে টারশিয়ারি ব্রঙ্কাস অথবা সেগমেন্টাল ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস অথবা সেগমেন্টাল ব্রঙ্কাসের পরে ব্রঙ্কিওলের পরে ব্রঙ্কিওলের মধ্যে আবার
একটা আছে প্রান্তীয় ব্রঙ্কিউল আর একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল, দেন অ্যালভিউলার ডাক্ট বা অ্যালভিউলার নালী, দেন অ্যালভিউলার থলি, দেন অ্যালভিউলাস। ঠিক আছে, ওকে। তো এদের মধ্যে এই যে এই পর্যন্ত ষড়যন্ত্র পর্যন্ত যারা আছে, ষড়যন্ত্র পর্যন্ত যে লেভেলটা, এই লেভেলটাকে বলা হয়েছে তোমার বায়ু গ্রহণ অঞ্চল। এরা কি করে এক্স্যাক্টলি? বায়ু গ্রহণ করে এবং এখান দিয়ে বায়ু ত্যাগ হয়। সো এটাকে বলা হয় বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে এইখানে এই যে থেকে এটা কি বলে, তোমার এই যে প্রাইমারি ব্রঙ্কাস আছে, সেই প্রাইমারি ব্রঙ্কাস থেকে এই যে ব্রঙ্কিউল পর্যন্ত, প্রাইমারি ব্রঙ্কাস থেকে যে ব্রঙ্কিউল পর্যন্ত যতটুকু পোরশন আসছে, এটাকে বলা হয় তোমার বায়ু পরিবহন অঞ্চল। তাহলে এতটুকু কি বলা হয়? বায়ু পরিবহন অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল। এরপরে বাকি যতটুকু পোরশন আছে আমাদের কাছে ব্রঙ্কিউলের পরে, এই যে অ্যালভিউলার নালী, অ্যালভিউলার থলি, অ্যালভিউলাস, সেটাকে বলা হয় এক্স্যাক্টলি শ্বসন অঞ্চল। সেটাকে কি বলা হয়? শ্বসন অঞ্চল। তাহলে এইটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, খুব ভালোভাবে। মেডিকেল এডমিশনে কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে, কোনটা বায়ু গ্রহণ বা ত্যাগ অঞ্চলের অংশ, কোনটা বায়ু পরিবহন অঞ্চলের অংশ, কোনটা বা শ্বসন অঞ্চলের অংশ। এতটুকু জিনিস কিন্তু মাথায় রাখা লাগবে। ঠিক আছে, ওকে। আমি আবার বলি, এখানে সম্মুখ নাসাছিদ্র থেকে এই যে ষড়যন্ত্র পর্যন্ত বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। তারপরে ট্রাকিয়া থেকে একেবারে টারশিয়ারি ব্রঙ্কাস পর্যন্ত, যতটুকু পর্যন্ত আমাদের তরুণাস্তি এক্সিস্ট করতেছে, ট্রাকিয়া থেকে টারশিয়ারি ব্রঙ্কাস পর্যন্ত বা সেগমেন্টাল ব্রঙ্কাস পর্যন্ত আমরা পাবো হচ্ছে তোমার বায়ু পরিবহন অঞ্চল। আর তারপরের জায়গাটাতে এক্স্যাক্টলি শ্বসনটা ঘটতেছে, এখানে আদান প্রদানটা ঘটে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের। সো এটাকে বলা হয়েছে তোমার শ্বসন অঞ্চল। ঠিক আছে, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি একটু ফ্যানটা ছাড়ি, আমার মানে এই জায়গায় এত গরম পড়ছে বলার মতো না। আচ্ছা, তো এখন আমরা দেখব যে এইখানে অক্সিজেনটা আসার পরে এক্স্যাক্টলি এই জায়গাটাতে কী হয়। তার আগে আরও কিছু জিনিস আমাদের জেনে আসতে হবে, আরও কিছু জিনিস আমাদের দেখে আসতে হবে। ওকে, তো এখন চিন্তা করো যে আমরা আরও কিছু জিনিস দেখব, ফুসফুস সম্পর্কে আরও কিছু জানার আছে। সেটা হচ্ছে একটু দেখাই, খেয়াল করো, আমার এই জায়গাগুলো একটু মুছতে হবে। ধরো এটা হচ্ছে লাংস, এটা যে লাংস আছে সেই লাংসের মধ্যে এক্স্যাক্টলি এটা হচ্ছে লাংস। এই যে লাংস আছে সেই লাংসের দিক দিয়ে আসা কি ঢুকছে? আমার ট্রাকিয়া ঢুকছে, তাই না? এখান দিয়ে আসার পরে ট্রাকে দুই ভাগে ভাগ হয়ে এইগুলো ঢুকে গেছে। এবং এইখানে শুধুমাত্র লাংসের এই যেই জায়গাটা দিয়ে আলটিমেটলি তোমার এই যে ব্রঙ্কাস ঢুকছে, এবং শুধুমাত্র ব্রঙ্কাস না, এই জায়গাটা দিয়ে পালমোনারি ধমনী ঢুকে। দেখো দুইটা লাংসের মাঝখানে কি থাকে? আমাদের হার্ট থাকে, তাই না? হার্ট থাকে। সো এই হার্টের যে রাইট ভেন্ট্রিকল আছে, সেই রাইট ভেন্ট্রিকল থেকে ডেভেলপ করে পালমোনারি আর্টারি, এই পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী, এক্স্যাক্টলি ধমনীর কালারটা পালমোনারি আর্টারি, তো ওকে, পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী কী করে? তোমার এই রাইট ভেন্ট্রিকল থেকে ডেভেলপ করে এখান দিয়ে বের হয়ে সে দুইটা ভাগে ভাগ হয়, একটা চলে যায় একটা লাংসে আর একটা চলে আসে রাইট লাংসে। এবং এখানে ধমনীটা ঢোকার পরে
এখানে তোমার কৈশিক জালিকা বিভক্ত হয়, বিভক্ত হওয়ার পরে তার আবার একটা শিরা ফর্ম করে, যে শিরাটা অর্থাৎ ধরো আমি একে সিম্পলিফাইড প্রসেসটা দেখাই, এটা গিয়ে ধরো যে এরকম কৈশিক জালিকা বিভক্ত হলো। সো নর্মালি ধমনীগুলো যায়, কৈশিক জালিকা বিভক্ত হয়, তারা আবার শিরা ফর্ম করে দেন তারা ব্যাক করে চলে আসে, দেন তারা এরকমভাবে ব্যাক করে চলে আসে। এবং পালমোনারি যেই শিরা, সেই পালমোনারি শিরা হচ্ছে 2টা করে বের করে আসে প্রত্যেক লাংস থেকে। সো আমি প্রত্যেক লাংস থেকে এই জায়গায় 2টা করে শিরা পাবো, এদিকে একটা পাবো, দেন আলটিমেটলি আর একটা এরকমভাবে পাবো পালমোনারি শিরা। ওকে, সো এই যে দেখো যেই এরিয়াটা দিয়ে ব্রঙ্কাস ঢুকতেছে, পালমোনারি ধমনী ঢুকতেছে এবং শিরা বের হয়ে আসতেছে, শিরা কিন্তু ঢুকে না, শিরা বের হয়ে আসছে, দেখো ধমনী ঢুকছে দেন শিরা বের হয়ে আসছে, এই রিজনটাকে বলা হয় হাইলাম। এই রিজনটাকে কি বলা হয়? হাইলাম। তাহলে ভাই হাইলাম কাকে বলে? হাইলাম হচ্ছে লাংসের বা ফুসফুসের যেই অংশ দিয়ে ব্রঙ্কাস এবং পালমোনারি ধমনী ঢুকে। তোমরা পড়ছো না যে হার্ট থেকে পালমোনারি ধমনী বের হয়, যেটা ফুসফুসে যায়, ফুসফুসের কোন পথ দিয়ে যায়? এই পথ দিয়ে যায়। পালমোনারি ধমনী এখানে গেল, দেন সেখান থেকে পালমোনারি শিরা বের হয়ে আসলো, যেই পথটা দিয়ে এটা হইলো সেই পথটাকে বলা হয় তোমার কি? হাইলাম। এবং এই ফুসফুসে একটা দ্বিস্তরী পর্দা থাকে, ফুসফুসে এক্স্যাক্টলি এরকম একটা দ্বিস্তরী পর্দা থাকে, দ্বিস্তরী পর্দা। সো এই যে দ্বিস্তরী পর্দাটা থাকে, সেই দ্বিস্তরী পর্দাটাকে বলা হয় প্লিউরা। এই প্লিউরাটা এক্স্যাক্টলি পুরাটা লাংসকে ঢেকে রাখে, অ্যাকসেপ্ট এই হাইলাম। এই হাইলামকে প্লিউরা ঢেকে রাখে না। তুমি লাংসের সম্পূর্ণ অংশে প্লিউরা পাবা, যখন তুমি হাইলাম পর্যন্ত আসবা তখনই তুমি সেই প্লিউরাটা পাবা না। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া হাইলামে কেন সেই প্লিউরাটা থাকে না? সেটার একটা কথা হচ্ছে, এখানে যদি প্লিউরা থাকতো, এই ব্রঙ্কাস, পালমোনারি ধমনী বা শিরা বের হওয়ার বা আসা যাওয়ার যে পথটা, সেই পথটা বাধাপ্রাপ্ত হয়ে যেত। ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা। সেকেন্ডটা হচ্ছে, আমরা যদি লাংসের ডেভেলপমেন্টের দিক দিয়ে চিন্তা করি, তখন তার ডেভেলপমেন্টটাই ঘটে এরকমভাবে, অর্থাৎ ইনিশিয়ালি 2টা লাং বার্ডস থাকে, এরকমভাবে 2টা লাংস বার্ডস ক্রিয়েট হয়। এটা যদি এমবিবিএসের জিনিস, বাট তোমাদের ভিজুয়ালাইজেশনের জন্য এই জায়গাটা লাগবে। ধরো ইনিশিয়ালি এরকমভাবে 2টা প্লিউরাগুলো থাকে হচ্ছে ঠিক এরকম পলিথিনের মতো। ধরো এদিকে আমি 2টা পলিথিন রাখলাম, এদিকে আরেকটা পলিথিন রাখলাম। লাংসটা ক্রিয়েট হয় এরকম লাংস বার্ডসের মতো, লাং বার্ডসের মতো, অর্থাৎ এইগুলা থেকে দেন এরকম একটা বার্ডস থাকে। এই বার্ডসগুলো কি করে, তোমার এই যে সামনের দিকের যে প্লিউরা, এটা কিন্তু প্লিউরা কিন্তু একটা থলির মতো থাকে ইনিশিয়ালি। সামনে যে প্লিউরাটা থাকে, সেই প্লিউরাটাকে পুশ করে তারা, এই যে লাং বার্ডসটা থাকে এটাকে পুশ করে, এই যে লাং বার্ডসটা থাকে সেটা এটাকে পুশ করে। তো এটা যদি এরকমভাবে পুশ করতে থাকে, তখন এক্স্যাক্টলি এটা বড় হইতে থাকে, এটাকে পুশ করতে থাকে। সো পুশ করতে থাকতে একটা সময় এটা ঠিক এরকম হয়ে যায়, অ্যান্ড তাদের এই যে মাঝখানে যে লাংস আছে, সেই লাংস হচ্ছে তোমার বসে যায়। ঠিক আছে, লাংস এই জায়গা থেকে, দেন এই জায়গা থেকে ট্রাকিয়া বের হয়ে যায়, এরা মিলিত হয় তোমার হচ্ছে ফর্ম করে। তার মানে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এটা আরেকটু পুশ করতে থাকলো, এটা পুরোটাকে আবর্তন করলো। এটা যখন আবর্তন করবে তখন এই জায়গাটা কিন্তু তারা আবর্তন করবে না, এই জায়গাটাতে, কারণ এই জায়গাটা এক্স্যাক্টলি বাইরে ছিল, এই জায়গাটা তো বাইরে ছিল ভাই। ঠিক আছে, সো তুমি দেখো আরও পুশ দাও, এটাকে ঘিরবে, বাট ঘিরে ফেললেও এই সীমানার পরে তারা আর ভিতরে যাইতে পারবে না। অর্থাৎ এতটুকু জায়গায় লাংসে হাইলাম থাকার পসিবিলিটি, প্লিউরা থাকার পসিবিলিটি নাই। সো এখন একটা জিনিস চিন্তা করো, এই যে প্লিউরা, সেটা তাহলে 2টা পর্দা, 2টা স্তর, সেই 2টা স্তরের একটা একেবারে লাংসের সাথে লেগে থাকে। যে একটা লাংসের সাথে লেগে থাকে সেটাকে বলা হয় ভিসেরাল প্লিউরা, কারণ এটা এক্স্যাক্টলি ভিতরের অর্গানগুলোকে বলা হয় ভিসেরা, সেটা এক্স্যাক্টলি সেই ভিসেরার সাথে সংযুক্ত হয়ে আছে। তো যেটা ভিসেরার সাথে লেগে যায় সেটাকে বলা হয় ভিসেরাল প্লিউরা, এটাকে লেগে থাকে। আর বাহিরের যে লেয়ারটা থাকে, অর্থাৎ এখান থেকে চিন্তা করলে এটা হচ্ছে ভিসেরাল লেয়ার, আর এই যে বাহিরের যে লেয়ারটা, সেই লেয়ারটাকে বলা হয় তোমার প্যারাইটাল প্লিউরা। এবং একটা জিনিস চিন্তা করে দেখো, ভিসেরাল লেয়ার এবং প্যারাইটাল প্লিউরার মধ্যে খুব সুন্দর একটা ফাঁকা স্থান আছে, অর্থাৎ এটা একটা স্পেস। এবং এইটার মধ্যে এক্স্যাক্টলি
এরকম ফ্লুইড থাকে যেটাকে বলা হয় প্লিউরাল ফ্লুইড বা প্লিউরাল রস। প্লিউরাল ফ্লুইড বা প্লিউরাল রস, ঠিক আছে? সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও দেখি। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছো, ওকে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটার পরে আমরা যে অ্যালভিউলাসে আসছিলাম, অর্থাৎ এটা বিভক্ত হইতে হইতে আলটিমেটলি একটা টাইমে অ্যালভিউলাস হয়েছিল না, সেই অ্যালভিউলাস থেকে আমরা দেখব। এই অ্যালভিউলাসের একটু স্ট্রাকচারটা দেখা দরকার, এটার ভিতরে এক্স্যাক্টলি কী কী থাকে। তো এখানে যে অ্যালভিউলাসটা যেটা থাকে এক্স্যাক্টলি, ধরো এটা হচ্ছে অ্যালভিউলার নালী, দেন অ্যালভিউলার থুরি, দেন এটা হচ্ছে আমাদের অ্যালভিউলাস। অ্যালভিউলাসে যেটা হয় সেটা হচ্ছে অ্যালভিউলাসে তোমার আইসাকার এপিথেলিয়াম থাকে। আইসাকার এপিথেলিয়াম থাকার একটা কজ আছে, এইখানে কলামনার এপিথেলিয়াম থাকে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ মেডিকেল এডমিশনের জন্য, যে আমাদের যে আছে এটা কি বলে, আমাদের যে অ্যালভিউলাই আছে সেটা কোন এপিথেলিয়াম দ্বারা গঠিত, এবং আমাদের যে ট্রাকিয়া আছে সেটা কোন এপিথেলিয়াম দ্বারা গঠিত। আমাদের যে ট্রাকিয়া আছে সেই ট্রাকিয়া হচ্ছে তোমার কলামনার এপিথেলিয়াম দ্বারা গঠিত। আর আমাদের এটার মধ্যে অ্যাকচুয়ালি এরকম সিলিয়া থাকে। আর আমাদের যে অ্যালভিউলাস আছে সেই অ্যালভিউলাস হচ্ছে আইসাকার এপিথেলিয়ামে গঠিত। কেন? কারণ হচ্ছে ভাইয়া এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন ঘটে কার মধ্যে, অ্যালভিউলাস এবং রক্তনালীর মধ্যে। সো এইখানের রাস্তাটা যদি পুরো হয়, এটা শুধুমাত্র 4 মাইক্রোমিটার পুরো, এটা যত পুরো হবে অক্সিজেনটা তত ইজিলি এই রক্তনালীতে আসতে পারবে, কার্বন ডাইঅক্সাইডটা তত ইজিলি এখানে আমাদের যাইতে পারবে। সো দ্যাটস ওয়াই এখানে কিউবডাল এপিথেলিয়াম বা কলামনার এপিথেলিয়াম থাকে না। কারণ তুমি এখানে একটা কলামনার এপিথেলিয়াম দেও ভাইয়া, তখন সেই অক্সিজেনটাকে এই পুরা কলামনার এপিথেলিয়ামটাকে পার হয়ে রক্তে আসতে হইতো। সো দ্যাটস ওয়াই এখানে আইসাকার এপিথেলিয়াম দেওয়া। সো আইসাকার এপিথেলিয়াম এক্স্যাক্টলি অ্যালভিউলাসে থাকে। তাহলে অ্যালভিউলাস কি এপিথেলিয়াম দ্বারা গঠিত? আইসাকার এপিথেলিয়াম দ্বারা গঠিত। এবং অ্যালভিউলাস থেকে সবথেকে ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ হচ্ছে অ্যালভিউলাসের এখানে একটা ম্যাক্রোফেজ যেই সেলটা থাকে, অ্যালভিউলাসের পাশে যে ম্যাক্রোফেজ সেলটা থাকে, সেই ম্যাক্রোফেজ সেলটাকে বলা হয় তোমার অ্যালভিউলার ম্যাক্রোফেজ। এটা কেন ইম্পর্টেন্ট আমি বলি। হোয়াট ইজ ম্যাক্রোফেজ? এক্স্যাক্টলি হোয়াট ইজ ম্যাক্রোফেজ? ম্যাক্রোফেজের কথা চিন্তা করছো, এক্স্যাক্টলি ম্যাক্রোফেজ জিনিসটা সেটা হচ্ছে, দেখো আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে বা শ্বেত রক্তকণিকা আছে এগুলাকে ইনিশিয়ালি দুইটা ভাগে ভাগ করা যায়। হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা ইনিশিয়ালি দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার গ্রেনুলোসাইট, একটা হচ্ছে গ্রেনুলোসাইট মানে যেগুলোর মধ্যে দানা থাকে না, একটা হচ্ছে গ্রেনুলোসাইট যেটা দানাদার। গ্রেনুলোসাইটের মধ্যে দুইটা, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। তো নর্মালি এই লিম্ফোসাইট এবং মনোসাইটগুলো কি থাকে, এই যে আমাদের রক্তনালী সেই রক্তনালীর ভিতরে থাকে। আর এই রক্তনালীর বাইরে ধরো এদিকে কোষ আছে, এদিকে কোষ। সো কোষ মানে এইগুলো, এদিকে কোষের বাইরে এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকে যেটাকে বলা হয় টিস্যু ফ্লুইড বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এবং এই যে রক্তনালী সেই রক্তনালী এরকম এন্ডোথেলিয়াল সেল দ্বারা গঠিত, এন্ডোথেলিয়াল সেল দ্বারা গঠিত। সো এখানে নর্মালি এই যে মনোসাইট লিম্ফোসাইট সেগুলো থাকে। এবং মনোসাইট হচ্ছে তোমার, মনোসাইটের যেই ইয়াটা আছে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা হচ্ছে তোমার বৃক্কাকার শিফটের, এরকম বৃক্কাকার শিফটের নিউক্লিয়াস। সো নর্মালি এরা হচ্ছে রক্তনালীতে থাকে। কিন্তু যখন এই টিস্যু ফ্লুইডে কোনো ইনফেকশন হয় বা টিস্যু ফ্লুইডে কোনো একটা ব্যাকটেরিয়া আসে, কোনো একটা ভাইরাস আসে, তখন এই যে এন্ডোথেলিয়াম আছে সেই এন্ডোথেলিয়ামগুলো সংকুচিত হয়। এন্ডোথেলিয়ামগুলো সংকুচিত হওয়ার কারণে তখন যেটা হয়, এখানে যে মনোসাইটটা ছিল সেই মনোসাইটটা এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, সেই এক্সট্রা সেলুলার ফ্লুইডে চলে আসে, অথবা টিস্যু ফ্লুইডে চলে আসে, অথবা টিস্যু রসে চলে আসে। টিস্যু রসে চলে আসার পরে তারা তাদের যে আকৃতি, সেই তাদের আকৃতি অন্তত তারা 5 গুণ বাড়ায় দেয়। এবং এই যে তারা 5 গুণ বাড়ায় দেয়, এবং এখানে তারা বিভিন্ন যেই বড় বড় যে কণিকা আছে, ধরো ভাইরাস বা ব্যাকটেরিয়া, সেগুলোকে তারা ফেগোসাইটোসিস করা শুরু করে, অর্থাৎ খাওয়া শুরু করে দেয়। তো এই যে তারা খাওয়াটা শুরু করে দেয়, সেই জন্য তাদেরকে বলা হয় ম্যাক্রোফেজ। ম্যাক্রো মানে বিগ বা বড়, ফেজ মানে টু ইট বা ইটার, অর্থাৎ বড় বড় তারা ব্যাকটেরিয়াকে খায়, বড় বড় তারা ছত্রাককে তারা খেয়ে ফেলে।
এখন এই যে কোন টিস্যু ফ্লুইডে আছে এই মনোসাইটটা বা এই ম্যাক্রোফেজটা, সেইটার উপর ডিপেন্ড করে তাদের ডিফারেন্ট নাম হয়। যেমন সেম কাহিনীটা যদি লিভারে ঘটতো, যদি লিভারে ঘটতো তখন সেটাকে বলা হয়তো কাফফার সেল বা কুফফার সেল। সেম কাহিনীটা যদি আমাদের স্কিনে ঘটে তখন সেটাকে বলা হয় ল্যাঙ্গারহ্যান্স সেল। সেম কাহিনীটা যখন অ্যালভিউলাসে ঘটতেছে তখন সেই ম্যাক্রোফেজটাকে বলা হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। সেম কাহিনীটা যখন আমাদের ব্রেইনে ঘটতেছে তখন সেটাকে বলা হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল। সেম কাহিনীটা যখন আমার কিডনিতে ঘটতেছে তখন সেটাকে বলা হচ্ছে মেসেঞ্জিয়াল সেল। সো এই জিনিসটা এই কারণে ইম্পর্টেন্ট। তোমাকে বলবে যে যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? কাফফার সেল। স্কিনের ম্যাক্রোফেজের নাম কি? ল্যাঙ্গারহ্যান্স সেল। অ্যালভিউলাসের ম্যাক্রোফেজের নাম কি? অ্যালভিউলার ম্যাক্রোফেজ। ব্রেইনের ম্যাক্রোফেজের নাম কি? মাইক্রোগ্লিয়া। কিডনির ইয়ার নাম কি? মেসেঞ্জিয়াল। ঠিক আছে। স্প্লিনের ম্যাক্রোফেজের নাম কি? সেটা হচ্ছে স্প্লেনক্লিক ম্যাক্রোফেজ। এগেন বোনস, আমাদের হাড়ে যদি এই কাহিনীটা করতো, বোনসের নাম কি? বোনসের নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। সো এই চারটা খুব ইম্পর্টেন্ট মেডিকেল এডমিশন, এখান থেকে খুব প্রশ্ন আসে। ঠিক আছে, তো আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। তো এইখানে ইম্পর্টেন্ট যে কথাটা আমি বলতে চাচ্ছি, সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে ভাইয়া এখানে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা এখানে আসলো, এবং এই যে অ্যালভিউলাস আছে সেই অ্যালভিউলাসের যে সেলগুলো থাকে, এদিকে অ্যাকচুয়ালি যে সেলগুলো থাকে সেগুলোকে বলা হয় নিউমোসাইট। এদিকে একটা নিউমোসাইট থাকে, টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট, এরকম সেল থাকে, মোটামুটি 10 ধরনের কোষ থাকে। তার মধ্যে টাইপ 2 একটা নিউমোসাইট থাকে যেটা এক্স্যাক্টলি সারফ্যাক্টেন্ট ক্ষরণ করে। অ্যালভিউলাসে সারফ্যাক্টেন্ট ক্ষরণ করে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ সারফ্যাক্টেন্ট? আমি সারফ্যাক্টেন্টের ফাংশনটা বোঝাচ্ছি। সারফ্যাক্টেন্ট ক্ষরণ করে। সারফ্যাক্টেন্ট, তোমরা সারফেক্সেল দেখছো না? সারফেক্সেল হচ্ছে এক ধরনের ডিটারজেন্ট, তাই না? সো ঠিক সারফেক্টেন্ট যেটা ক্ষরণ করে সেটাও এক্স্যাক্টলি এক ধরনের একটা ডিটারজেন্ট। এখন হয় এই অ্যালভিউলাসটার মধ্যে কেন আমার ডিটারজেন্ট ক্ষরিত হইতেছে? অ্যালভিউলাসটার মধ্যে কেন এমন একটা জিনিস ক্ষরিত হইতেছে যেটাতে আমরা কাপড় ধুই? কেন? তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা তোমরা, যে নর্মালি যদি তুমি একটা ইয়ার মধ্যে, এটা কি বলে, যে পানির মধ্যে, পানির একটা বৈশিষ্ট্য আছে, আমি পানির একটা বৈশিষ্ট্য আছে সেটাকে বলি। পানির একটা বৈশিষ্ট্য আছে যেটাকে বলা হয় সারফেস টেনশন। সারফেস টেনশন মানে কি? সারফেস টেনশন মানে পানিটা সবসময় সংকুচিত অবস্থায় থাকতে চায়। পানি সবসময় সংকুচিত অবস্থায় থাকতে চায় এবং পানি সব থেকে ক্ষুদ্রতম ক্ষেত্রফলে থাকতে চায়। এই কারণে বৃষ্টির যে ফুটাগুলো আছে সেই বৃষ্টির ফুটাগুলো হচ্ছে তোমার গোল। কেন? কারণ গোল যখন হয় তখন সে সব থেকে বেশি সংকুচিত হইতে পারে এবং সব থেকে বেশি প্যাকড হইতে পারে। তো সে পানির একটা ধর্ম হচ্ছে সে সবসময় নিম্নতম ক্ষেত্রফলে থাকতে চায়। হচ্ছে পানি, অর্থাৎ পানি কী করে, তার চারপাশেও যদি কোনো কিছু থাকে সেটা নিয়েও সে তার সংকুচিত হওয়ার একটা প্রবণতা থাকে, সেটাকে বলা হয় সারফেস টেনশন। তুমি একটা জিনিস খেয়াল করবে, একটা গ্লাসে ধরো তুমি পানি নিলা, গ্লাসে পানি যদি একেবারে উঁচু করে দাও তখন দেখবে গ্লাসে পানিটা উঁচু এই পর্যন্ত আসছে, আসার পরে পানিটা পড়তে চাচ্ছে না, এই জায়গায় গিয়েও সে এরকম টাইপের শেপ ফর্ম করছে। অর্থাৎ সে এখনও সংকুচিত অবস্থায় আছে, আরেকটু পানিতে প্রসারিত অবস্থায় সে পড়ে যাবে, কিন্তু এখনও সে ট্রাই করতেছে সংকুচিত অবস্থায় থাকতে। অর্থাৎ পানির এরকম একটা ধর্ম আছে। সো এইখানে বিভিন্ন, ধরো এখানে তোমার ব্লাড আছে, এখানে ব্লাড আছে, সো ব্লাড থেকে অনেক সময় টিস্যু ফ্লুইড এখানে যাইতে পারে, অথবা এখানে যেই গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর সাথে যে বাতাসের যে আর্দ্রতা, বায়ুর যে আর্দ্রতা, সেইখানে যে পানিটা থাকে, জলীয় বাষ্পটা থাকে, সেই জলীয় বাষ্পটা এখানে এসে জমতে পারে। এবং জলীয় বাষ্পটা জমলে কি হবে, আমি কি বললাম, পানির একটা হচ্ছে সারফেস টেনশন। তারা কোনো একটা সারফেসে থাকলে তারা হচ্ছে কী করতে চায়, টেন্সড হয়ে যেতে চায়, প্যাকড হয়ে যেতে চায়। তো যখন এখানে তোমার পানিটা আসলো, আমি যে বায়ুটা গ্রহণ করলাম সেটার সাথে আমার অক্সিজেন আসলো অবভিয়াসলি, কার্বন ডাইঅক্সাইড আসলো অবভিয়াসলি, বাট সেটার মধ্যে তো জলীয় বাষ্প ছিল।
সেই জলীয় বাষ্পটা যখন এইদিকে আসলো, সেটা যখন এদিকে জলীয় বাষ্পটা যখন বাষ্প থেকে পানিতে রূপান্তরিত হইলো, তখন তার একটা সারফেস টেনশন থাকলো, ঠিক আছে, তার সংকুচিত হওয়ার প্রবণতা থাকলো। এবং পানিটা সংকুচিত হওয়া মানে পানি সংকুচিত হওয়া না, পানি যেই সারফেসে আছে যদি পারে সেই সারফেসকে নিয়ে সে সংকুচিত হয়ে যাবে। অর্থাৎ এই যেই ইয়াটা আছে, অ্যালভিউলাসটা আছে, সেটা ভিতর থেকে একটা কম্প্রেস হয়ে যাওয়ার একটা ফোর্স পাবে। তুমি চিন্তা করে দেখো, তুমি এদিকে শ্বাস নিলা, জলীয় বাষ্প এখানে আসলো, সারফেস টেনশনের কারণে অ্যালভিউলাসটা সংকুচিত হয়ে গেল, চুপসে গেল। অ্যালভিউলাস চুপসে গেলে কি আলটিমেটলি কোনো কাজ হবে? হবে না। সেই জন্যে এইখানে সারফেক্টেন্ট ক্ষরণ হয়। হোয়াট ইজ দ্য ফাংশন অফ সারফেক্টেন্ট? আমরা যখন ডিটারজেন্ট দেই তখন পানির সেই ধর্মটা কমে যায়। ডিটারজেন্ট তোমরা যখন ক্লাস 9-10-এ পড়তেছিলা, কাপড় পরিষ্কার করার কৌশলের মধ্যে দেখছো যে ডিটারজেন্টের সাথে পানির এমন একটা কন্ডিশন ক্রিয়েট হয় যেখানে পানি সর্বোচ্চ দূরত্বে চলে যেতে চায়। অর্থাৎ দেখো, পানির যেই কাছে কাছে আসার বা সংকুচিত হয়ে থাকার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা তখন থাকে না। অর্থাৎ সারফেস টেনশনটা হ্রাস পায়, সারফেস টেনশনটা কমে যায়। সে কারণেই এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এইখানে টাইপ 2 নিউমোসাইট থেকে এখানে সারফেক্টেন্ট ক্ষরণ হইতে থাকে, এবং সারফেক্টেন্ট ক্ষরণ হওয়ার দরুন এখানে আমার যে অ্যালভিউলাস আছে সেই অ্যালভিউলাস চুপসে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। কারণ কি? কারণ সারফেক্টেন্ট থাকার কারণে যে পানিটা আসে, সেই পানিটা আসা তার যে সারফেস টেনশন, সেই সারফেস টেনশনটাকে হ্রাস করে দেয় সেই সারফেক্টেন্টটা। এবং এই যে সারফেক্টেন্ট, সেই সারফেক্টেন্ট ক্ষরণ হওয়া স্টার্ট হয়ে হচ্ছে তোমার 23 সপ্তাহেতে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মেডিকেলে আসবেই, সামনের 1-2 বছরের মধ্যে মেডিকেলে আসবে। আমি যা পড়াইতেছি সামনের এই বছরে আসতে পারে। এটা রেকর্ড করে রাখো, কথাগুলো রেকর্ডিংয়ে থাকে। তুমি যদি কমন না পড়ে তাহলে তুমি রেকর্ড করে দেখাইতে পারবা, যদি কমন পড়ে তাহলে তুমি রেকর্ড করে দেখাইতে পারবা যে ভাই আপনি যেটা বলছিলেন সেটা কমন পড়ছে বা পড়ে নেই। এটা এই বছরই আসবে ইনশাল্লাহ। যে মানব ভ্রূণ, অর্থাৎ একটা মানব ভ্রূণ, একটা বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, তার এই যে সারফেক্টেন্ট ক্ষরণটা, সেই সারফেক্টেন্ট ক্ষরণটা স্টার্ট হয় 23 সপ্তাহ বয়সে। 23 সপ্তাহ বয়সে, তো 23 সপ্তাহ বয়সে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ হয়। এই জন্য 24 সপ্তাহের আগে এই যে ভ্রূণ আছে সেই ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলা হয় না। কেন আমি বলি? কারণ 24 সপ্তাহ মানে 23 সপ্তাহে এটা ক্ষরণ হওয়া শুরু হয়েছে, তার মানে কি সামনে তো 24 সপ্তাহ চলে আসবে, তাই না? এই 24 সপ্তাহের আগে সেটাকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা যায় না। এই জন্য যে তখন যেহেতু সারফেক্টেন্ট ক্ষরণ হয় না, অ্যালভিউলাসগুলো প্রসারিত অবস্থায় থাকে না, অ্যালভিউলাসগুলো চুপসে থাকা অবস্থায় থাকে, তো সেইখানে মানব ভ্রূণটাকে যদি আমি 23 সপ্তাহ বয়সের 24 সপ্তাহ বয়সের আগে 23 সপ্তাহ বয়সের আগে যদি আমি বের করে নিয়ে আসি, তাহলে সে বের করে নিয়ে আসলে মার পেট থেকে সেটাকে বের করে নিয়ে আসলেও সে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, কজ তার অ্যালভিউলাসগুলো প্রসারিত অবস্থায় নাই। কিন্তু আমি যদি সেটাকে 24 সপ্তাহ পরে মানব ভ্রূণটাকে বের করি, আমি সেটাকে সামহাও হসপিটালে কোনোভাবে তাকে বাঁচানোর পসিবিলিটি থাকে, কারণ সে এখন নিজে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য উপযুক্ত, তার অ্যালভিউলাসগুলো এখন প্রসারিত অবস্থায় আছে, কারণ কি তার সারফেক্টেন্ট আছে। দ্যাটস ওয়াই 24 সপ্তাহ আগে, মাথায় রেখো, 24 সপ্তাহর আগ পর্যন্ত, অর্থাৎ 24তম সপ্তাহের আগ পর্যন্ত, দেখো 23-24-এ তোমরা একটা ভেজাল লাগাও, 23 সপ্তাহ বয়সে মানব ভ্রূণের সারফেক্টেন্ট ক্ষরণ হয়, তার মানে কি 24তম সপ্তাহ সেটা, ঠিক আছে? ধরো আমি 3 ওভারের পরে আমি 3 ওভারে আমি বল করা শুরু করছি, তাহলে 3 ওভারে যদি বল করা শুরু করি, আমি অ্যাকচুয়ালি 4র্থ ওভারের বল করতেছি। কারণ কি 3 ওভার 3 বল, আলটিমেটলি আমি 4র্থ ওভার হয়ে যাবে। আচ্ছা 3 ওভার 3 বল যদি থাকে তখন কি সেটাকে 3 ওভার বলবো না, সেটা মানে এটা হচ্ছে 4র্থ ওভার আমি বল করতেছি। দেখো 3 ওভার পরে 3 ওভারে তুমি বল করা শুরু করছো, 3 ওভার শেষ হওয়ার পরে তুমি বল করা শুরু করছো, হোয়াট ডাজ ইট মিন? মানে প্রথম একটা ওভার গেল, সেকেন্ড একটা ওভার গেল, থার্ড একটা ওভার গেল, তুমি 4র্থ ওভারে তুমি বল করতেছো।
তো সেম কাহিনীটা এটা যে 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে তোমার সারফেক্টেন্ট ক্ষরণ হওয়া শুরু হয় মানে সেই 24তম সপ্তাহ সেটা অলরেডি চলতেছে। তো 24তম সপ্তাহের আগে মানব ভ্রূণকে তাইলে কি বলে গণ্য করা হয় না, স্বাধীন অস্তিত্বের গণ্য করা হয় না। এবং 24 সপ্তাহ আগে তুমি যদি কোনো অ্যাবর্শন করো, মানে গর্ভপাত যেটা অ্যাবর্শন যদি করাও, সার্জিক্যাল অ্যাবর্শন করাও, তখন সেটা আইন অনুযায়ী সেটা তোমাকে কোনো বাধা নেই। কিন্তু 24 সপ্তাহ পরে তুমি যদি সেই যে ভ্রূণটা আছে সেটাকে যদি তুমি মেরে ফেলো, সার্জিক্যাল অ্যাবর্শন করাও, তখন কিন্তু সেটা একটা খুন বলে গণ্য হবে, কারণ তখন মানব ভ্রূণটার স্বাধীন অস্তিত্ব ছিল এবং তুমি সেটাকে মেরে ফেলছো। ঠিক আছে, এতটুকু জিনিস মাথায় রাখো। এইটা আসবে, লিখে রাখো এটা, এই সামনের মেডিকেল এডমিশনে আসবে, না আসলে সামনের 2 বছরের মধ্যে আসবে। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও দেখি। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও দেখি। কী রে ভাই, কমেন্ট করে। শোনো, 23 আর 24 নিয়ে যদি প্রশ্ন আসে, মাথা গড়ানোর কিছু নাই। তোমাকে যদি আমি বলি যে মানব ভ্রূণে কত সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, তাহলে তুমি আনসার দিবা 23 সপ্তাহ বয়স। তোমাকে যদি প্রশ্ন করা হয় কত সপ্তাহ বয়সের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের গণ্য করা হয় না, 24 সপ্তাহ বয়সের আগে। অর্থাৎ 24 কথাটার সাথে সবসময় আগে থাকবে, 23 কথাটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, সোজা কথা, শেষ। এটা এই জন্যই তো বললাম যে মেডিকেল এডমিশনে এই জন্যই আসবে সেটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। থ্যাংকস ফর ওয়াচিং। আজকে রাত্রের লাইভে সবাই থাকুক।